নমস্কার, আমি কোয়েল। আপনি শুনছেন আজকের পত্রিকা ইউটিউব চ্যানেলের খবর। আজ জানাবো পশ্চিমবঙ্গ সহ দেশ বিদেশের গুরুত্বপূর্ণ বাছাই করা সেরা 10টি খবর। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রতিদিনের তাজা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা সদা প্রস্তুত। তাহলে খবরের শুরুতেই জানিয়ে দেই আজকের সংবাদ শিরোনাম। মমতা এসআইআর নিয়ে ঝড় তুলবেন দিল্লিতে, পিছিয়ে গেল রাজ্যে বাজেট পেশের দিনক্ষণ। ছেলেটা আইপিএস হতে চেয়েছিল, আনন্দপুরের আগুনই ছারখার করলো সব স্বপ্ন। মমতাকে বরখাস্তপত্র লেখার জন্য 1000 শিবির বিজেপির যুব মোর্চার, কিন্তু পাঠাবে কি করে? আনন্দপুরের অগ্নিকাণ্ডে মৃতদের পরিবারকে 10 লক্ষ টাকা করে সাহায্য রাজ্যের, চলছে পকেট ফায়ার নিয়ন্ত্রণের কাজ। এসআইআর নোটিশের আতঙ্কে প্রবাসী মৃত্যু, শুনানি কেন্দ্রের লাইনে দাঁড়িয়ে স্বামীর মৃত্যু সংবাদ পেলেন স্ত্রী। সুপ্রিম নির্দেশ উড়িয়ে ফের হোয়াটসঅ্যাপে নির্দেশ হুমকি, কমিশনের বিরুদ্ধে বড় অভিযোগ তৃণমূলের। বিয়ের দিন এসআইআর শুনানিতে ডাক, বরযাত্রী নিয়ে হিয়ারিং সেন্টারে হাজির বর। বিজেপির শোচনীয় পরাজয়ে ফের মুখ্যমন্ত্রী হবেন মমতাই, নবান্নে বৈঠকের পর বললেন অখিলেশ। হেরে ভূত আরজেডির নতুন বায়না, ব্যালটে ভোট চেয়ে পথে নামছেন লালুপুত্র তেজস্বী। মাদার অফ অল ডিলস, ট্রাম্পকে একঘরে করে ইউরোপের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি ভারতের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো বিস্তারিত খবর। এসআইআর প্রক্রিয়া ঘিরে তৃণমূল কংগ্রেসের চলমান প্রতিবাদের আবহে আগামী সপ্তাহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্ভাব্য দিল্লি সফর ঘিরে রাজনৈতিক জল্পনা তুঙ্গে। এই সফরের সম্ভাবনাকেই সামনে রেখে পশ্চিমবঙ্গ বিধানসভার অন্তর্বর্তী বাজেট অধিবেশনের সূচিতে পরিবর্তন আনা হয়েছে। রাজ্যের 294 সদস্যের বিধানসভার অন্তর্বর্তী বাজেট অধিবেশন শুরু হবে 3রা ফেব্রুয়ারি, যা আগে নির্ধারিত ছিল 31শে জানুয়ারি। একইভাবে 2রা ফেব্রুয়ারির পরিবর্তে বাজেট পেশ করা হবে 5ই ফেব্রুয়ারি। বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় এই পরিবর্তন নিশ্চিত করেছেন, যদিও মুখ্যমন্ত্রীর দিল্লি সফরের নির্দিষ্ট তারিখ ও কর্মসূচি এখনো চূড়ান্ত নয়। তৃণমূল সূত্রে জানা গিয়েছে, সংসদের অধিবেশন চলাকালীন দিল্লি গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অন্যান্য বিরোধী দলের নেতাদের সঙ্গে বৈঠক করতে পারেন। তার মূল লক্ষ্য হবে ভোটার তালিকা সংশোধন নিয়ে পশ্চিমবঙ্গের অভিযোগকে জাতীয় স্তরে তুলে ধরা এবং বিজেপি বিরোধী রাজনৈতিক পরিসরকে আরও জোরদার করা, বিশেষ করে 2026 সালের বিধানসভা নির্বাচনের প্রেক্ষাপটে। এদিকে রাজ্যের অন্তর্বর্তী বাজেট নিয়েও আগ্রহ বাড়ছে। বড় কোনো কল্যাণমূলক ঘোষণা হবে কিনা তা নিয়ে রাজনৈতিক মহলে কৌতূহল তুঙ্গে। কেন্দ্রীয় বাজেট পেশের পরপরই রাজ্য বাজেট পেশের প্রথা বজায় রেখেই ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে এই অধিবেশন। ছেলে আমার হবে আইপিএস অফিসার, বুকে ছবি আঁকড়ে বসে দেবাদিত্যের মা। জীবিত ফেরা সুশান্ত জানা আদ্যোপান্ত জানালেন সেই ভয়ঙ্কর রাতের কথা। বাড়ি বাড়ি গেল পুলিশ ও প্রশাসনের কর্তারা, খোঁজ নেওয়া হলো পরিবারের। মূলত কেউ পরিবারের অর্থের অভাব মেটাতে, কেউ আবার ঝোঁকের মাঝেই ছুটত আনন্দপুরে। কিন্তু পরিবারের মানুষজন বোঝেননি সেই আনন্দ নাম তাদের জীবনে কতটা নিরানন্দ ডেকে আনবে। আনন্দপুর অগ্নিকাণ্ডে তমলুক ব্লকের শালিকাগড়চক ধনীচকের 2টি গ্রামের প্রায় 6 জন নিখোঁজ। এর মধ্যে একজন আহত অবস্থায় বাড়ি ফিরে এসেছেন। একাধিক মানুষ এই আনন্দপুরে কাজে, আবার কেউ উৎসাহে আসতেন। ফুলের ডেকোরেটিং কাজের নিপুণ মিস্ত্রিরা কাজ করতেন লক্ষ লক্ষ টাকার এই কারখানায় বলে জানা যায়। নন্দকুমারের সন্দীপ মাইতির হাত ধরে এরা জেলার গণ্ডি পেরিয়েছিলেন। তবে সেই গণ্ডি পেরোনোই কাল হলো দেবাদিত্য, ক্ষুদিরাম, শশাঙ্কদের। নিখোঁজদের উৎকণ্ঠায় কান্নার রোল গ্রামে। আবার কোথাও বুকে ছবি আঁকড়ে ছাত্র ফেরার আশা, ছেলে আমার আইপিএস অফিসার হবে, বাবাকে বলেছে প্রজেক্ট কমপ্লিট, চিন্তা নেই। কোথাও সেই আগুনের লেলিহান শিখা থেকে জীবন নিয়ে ফেরার অভিশপ্ত রাত ভেবেই অস্থির। দেবাদিত্য দিনদার মা বলেন, হিরোর মতো দেখতে আমার ছেলেকে। রাতে বলেছিল, মা আমি কাজ করতে যাব। আমি বললাম, কেন যাবি, আমার কোনো অভাব নেই। সকালবেলা বাবা বকবে বলে না বলে চলে গিয়েছিল। আমি নিজের হাতে ওর ব্যাগ গোছালাম। রাতে শেষবার ছেলেটার গলা শুনলাম।
বর্তমানে সোশ্যাল মিডিয়া, ফোন, ইমেল, হোয়াটসঅ্যাপের জামানা। কিন্তু এই হাইটেক যুগে সম্পূর্ণ অন্য ধারার প্রচার অভিযান নিয়ে হাজির হওয়ার পরিকল্পনা রয়েছে বিজেপির যুব মোর্চার। চিঠি লিখতে ১,০০০ শিবির করছে বিজেপির যুব মোর্চা। তারা চিঠি পাঠাতে চায় মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক অফিস নবান্নতে। তার জন্য টানা ১.৫ মাস ধরে লাগাতার প্রস্তুতি নিচ্ছে। বিজেপি যুব মোর্চা সূত্রের খবর, গত ১.৫ মাস ধরে চিঠি লেখা আর লেখানোর পরিকল্পনা চলছে। পোস্টকার্ড প্রস্তুত, বয়ানও তৈরি রয়েছে। এখন শুধু তা পাঠানোর অপেক্ষা। বিজেপি যুব মোর্চা সূত্রের খবর, এই চিঠির জন্য রাজ্যে ১,০০০ শিবির খোলা হবে। সেখানেই প্রোরেক সংগ্রহ করা হবে। বিজেপি সূত্রের খবর, জনবহুল এলাকা বেছে বেছে শিবিরের প্রস্তুতি শুরু হয়েছে। সেখানেই থাকবে ছাপানো পোস্টকার্ড। মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম থাকবে না, পরিবর্তে শুধু থাকবে মাননীয়া। পশ্চিমবঙ্গের যুব সমাজ চাকরি, নতুন শিল্প, বিনিয়োগ ইত্যাদি চাইলেও গত ১৫ বছর ধরে এ রাজ্যের সরকার সেসব আনতে পারেনি। দুটি স্তবকে চিঠিতে শেষ ২ বাক্যে লেখা হয়েছে, সরকারের থেকে ছাত্র যুব রিটেক সরকারের থেকে ছাত্র যুবদের ভবিষ্যৎ ধ্বংস করার কোনো অধিকার আপনার নেই। অবিলম্বে পদত্যাগ করুন। এসআইআর শুনানির নোটিশ, আর তাতেই সব শেষ। বিদেশ বিভুঁইয়ে বসে নাগরিকত্ব সংক্রান্ত শুনানির খবর পেয়ে প্রবল আতঙ্কে ভেঙে পড়েছিলেন ৩২ বছরের এক পরিযায়ী শ্রমিক। আর সেই আতঙ্কেই কি কেড়ে নিল প্রাণ? সৌদি আরবে আত্মহত্যার অভিযোগ উঠল মুর্শিদাবাদের কান্দির বাসিন্দা ইব্রাহিম শেখের মৃত্যুকে ঘিরে। রাজ্যে এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগে ফের শোরগোল ছড়ালো মুর্শিদাবাদে। মঙ্গলবার কান্দি ব্লকের এসআইআর শুনানি কেন্দ্রে প্রয়োজনীয় নথিপত্র হাতে লাইনে দাঁড়িয়েছিলেন ইব্রাহিমের স্ত্রী রেক্সোনা বিবি। সেই সময় ফোনে আসে দুঃসংবাদ। সৌদি আরবে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন তার স্বামী। এক হাতে নথির ফাইল, অন্য হাতে মোবাইল। কয়েক মুহূর্ত স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিলেন রেক্সোনা। তারপরই কান্নায় ভেঙে পড়েন। মুহূর্তে ভিড় জমে যায় শুনানি কেন্দ্রে। শোকস্তব্ধ অবস্থায় তাকে বাড়ি পৌঁছে দেয় পুলিশ। পরিবার সূত্রে জানা গিয়েছে, ২০০২ সালের ভোটার তালিকার সঙ্গে বর্তমান তালিকার তথ্যে গড়মিল ছিল ইব্রাহিমের বাবার নামে। সেই কারণেই শুনানিতে ডাকা হয়েছিল পুত্রকে। কিন্তু কর্মসূত্রে সৌদি আরবে থাকায় শুনানিতে হাজির হতে পারেননি ইব্রাহিম। তার হয়ে নথিপত্র নিয়ে শুনানি কেন্দ্রে এসেছিলেন তার স্ত্রী। পরিবারের অভিযোগ, বাড়িতে নোটিশ পৌঁছানোর পর থেকেই চরম দুশ্চিন্তায় ভুগছিলেন ইব্রাহিম। কাগজের ভুল, নাগরিকত্ব নিয়ে কোনো সমস্যায় পড়বেন কিনা সেই আশঙ্কা তাকে গ্রাস করেছিল। আত্মীয়দের দাবি, ফোনে বারবার বলতেন, কাগজে ভুল আছে, আমাকে কি আর দেশে ফিরতে দেবে না? সেই আতঙ্কেই শেষ পর্যন্ত তার প্রাণ কেড়ে নিয়েছে বলে অভিযোগ পরিবারের। খবর ছড়াতেই কান্দি ব্লকে শোরগোল পড়ে যায়। মৃতের বাড়িতে যান কান্দির বিধায়ক অপূর্ব সরকার এবং থানার পুলিশ আধিকারিকেরা। বিধায়ক জানান, এই মুহূর্তে সান্ত্বনা দেওয়ার ভাষা নেই। প্রশাসনিক উদ্যোগে ইব্রাহিমের দেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে। পরিবারটির পাশে আমরা আছি। ২ নাবালক সন্তানকে নিয়ে চরম অনিশ্চয়তায় রেক্সোনা। কান্দি থানার পুলিশ সূত্রে জানানো হয়েছে, মৃতের পরিবারকে সব রকম সহায়তা করা হচ্ছে। তবে এসআইআর নোটিশ ঘিরে আতঙ্ক আর তার পরিণতি নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। আর কত প্রাণের দাম দিতে হবে এই আতঙ্কে? আজ নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন সমাজবাদী পার্টির প্রধান তথা উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। তার সঙ্গে ছিলেন সমাজবাদী পার্টির নেতা কিরণময় নন্দ। অখিলেশের পর বলেন, সারা দেশে যদি কেউ বিজেপির বিরুদ্ধে শক্ত হাতে লড়াই করে থাকেন, তবে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়। শুধুমাত্র পশ্চিমবঙ্গকে টার্গেট করার জন্যই এখানে এসআইআর করা হচ্ছে। অখিলেশ আরও বলেন, এই প্রথম দেখা যাচ্ছে যে নির্বাচন কমিশন এবং বিজেপি মিলে এসআইআর এর নামে এনআরসি চালাচ্ছে। তাদের মূল লক্ষ্য যত বেশি সম্ভব ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়া। বহু মানুষকে জোর করে নিজেদের নাগরিকত্ব প্রমাণ করতে বাধ্য করা হচ্ছে। এসআইআর এর নামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও হেনস্থা করা হচ্ছে। আমরা আত্মবিশ্বাসী যে বাংলার মানুষের সঙ্গে তাদের মুখ্যমন্ত্রীর এক গভীর আবেগের সম্পর্ক রয়েছে এবং তিনি আবারও মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হবেন। অখিলেশের কথায়, বিজেপি এখানে সম্মানজনক পরাজয়ের জন্য লড়াই লড়ছে, কিন্তু এখানকার মানুষ তাদের শোচনীয়ভাবে পরাজিত করবে। এরা আমাদের দেশের ধর্মনিরপেক্ষতা নিয়ে ছিনিমিনি খেলছে। বাংলার চেয়েও উত্তরপ্রদেশে অনেক বেশি সংখ্যক মানুষের ভোট কেটে বাদ দেওয়া হয়েছে। বাংলা কেবল একটি রাজনৈতিক ক্ষেত্র নয়, এটি একটি সাংস্কৃতিক মিলনস্থল। এখানকার মানুষ রবীন্দ্রনাথের গান শোনেন, ঘৃণার গান নয়। যারা বিভাজন তৈরির চেষ্টা করবে তারা সফল হবে না। জয়
জয় হবে তাদেরই যারা ভালোবাসার কথা বলে। অখিলেশ আরও বলেন, মানুষের হয়ে দায়িত্ব সহকারে লড়াই করার এই উৎসাহের জন্য আমি দিদিকে অভিনন্দন জানাই। কেন্দ্রীয় সংস্থাগুলো এখন বিজেপির সংগঠনে পরিণত হয়েছে। ইডি এবং সিবিআইকে ব্যবহার করে ওরা মহারাষ্ট্রে জিতেছে। আমি আনন্দিত যে দিদি ইডিকে হারিয়ে দিয়েছেন। খবর আজকের মতন এই পর্যন্তই। পরবর্তী খবর শোনার জন্য সাবস্ক্রাইব করুন আজকের পত্রিকা ইউটিউব চ্যানেলটিকে। সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।